হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 11-এর রায়ান মার্টিনের মডেল সেট করছিলাম। মডেল সেট 5-এর সেকশন এর নিউমেরিক্যালসগুলো সলভ করে ফেলেছি। আজকে আমরা সেকশন বি এবং সেকশন সির যে নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। ওকে, তো দেখো খুবই ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে এখানটায়। তো সেকশন বি এর 6-এর দাগের বি এর কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তনরত একটি কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ মুক্তিবেগের অর্ধেক হলে, তার মানে একটা স্যাটেলাইট রয়েছে, একটা কৃত্রিম উপগ্রহ, একটা স্যাটেলাইট, এটা কি পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাহলে তার একটা ভেলোসিটি রয়েছে, সাপোজ সেটাকে ধরলাম আমি ভি, এবং পৃথিবীতে কোনো একটা অবজেক্টের যে মুক্তিবেগ এসকেপ ভেলোসিটি সেটাকে আমি ধরছি সাপোজ ভিই, ই ফর এসকেপ ভেলোসিটি। এখানে কি বলেছে দেখো, যে স্যাটেলাইটটার যে ভেলোসিটি সেটা কি, যে এসকেপ ভেলোসিটি যদি অর্ধেক হয়, তার মানে কি এই ভি ইকুয়াল টু ভিই বাই 2 লিখতে পারো তুমি, রাইট? এইটা তোমার কোয়েশ্চেনে বলে দিয়েছে। ফাইন, বলছে এত হলে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা কত, মানে আমাকে এইচ বের করতে হবে। তার মানে যে স্যাটেলাইটটা রয়েছে সেই স্যাটেলাইটটা ভূপৃষ্ঠ থেকে মানে পৃথিবীর সারফেস থেকে কতটা হাইটে রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। কিছুই নেই, এই যে ইনফরমেশানটা, এই ইনফরমেশান থেকে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। দেখো, সো 6-এর দাগের এ, 6-এর দাগের বি, এ না বি, যাই হোক দেখে নিচ্ছি আমি, বি। ওকে, সো কি বলছে দেখো, আমি পেজটাই নিয়ে আসি, এক সেকেন্ড। ওকে, সো কোশ্চেন নাম্বার 6 তার বি। ওকে, তাহলে এটা আমাদের মনে করো পৃথিবী, তার চারিদিকে একটা স্যাটেলাইট ঘুরছে, রাইট? এটা আমাদের একটা স্যাটেলাইট সাপোজ, তাহলে এটা আমাদের আর্থ, এটা আমাদের স্যাটেলাইট। তাহলে আমি সাপোজ কনসিডার করলাম পৃথিবীর সেন্টার থেকে স্যাটেলাইটের যে ডিস্টেন্স সেটা আমি ধরছি আর ডিস্টেন্সে রয়েছে। ওকে, পৃথিবীর মাস ধরলাম আমি ক্যাপিটাল এম, স্যাটেলাইটের মাস ধরলাম স্মল এম, এবং স্যাটেলাইট একটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে পরে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, এই যে মুভ করছে তার ওই যে অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, এটা কে যোগান দেবে, এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে সেটা, তাই না? সো জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো, দেখো এম এম ক্যান্সেল হবে, এখান থেকে একটা আর এখান থেকে একটা কাটবে, তাহলে এখানে পড়ে থাকবে ভি স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর। এখান থেকে তুমি বলতেই পারো ভি ইকুয়াল টু রুট ওভার অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর। ওকে, এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখলে। এবার এসকেপ ভেলোসিটি তুমি ফর্মুলা জানো, মুক্তিবেগের ফর্মুলা কি বলে, যে ভিই ইকুয়াল টু রুট ওভার অফ 2g ইন্টু আর হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ, জি হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, এবার শর্তানুসারে কি বলেছে বলো, শর্তানুসারে তোমাকে বলেছে ভি ইকুয়াল টু ভিই ডিভাইডেড বাই 2, রাইট? এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে ভি এর ভ্যালু তুমি কত লিখেছো, রুট ওভার অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর ইকুয়াল টু ভিই, এটা মানে কত দেখো, রুট ওভার অফ 2g ক্যাপিটাল আর ডিভাইডেড বাই 2, রাইট? এটা তুমি জানো, হয়ে গেল। এখানে দেখো আমি একটুখানি কায়দা করে জিনিসটাকে সলভ করি। হ্যাঁ, কি করি দেখো, ওপর নিচে মানে এইখানটায় যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম রয়েছে, দেখো তোমরা কিন্তু একটা জিনিস জানো যে জি ইকুয়াল টু ক্যাপিটাল এম ক্যাপিটাল জি ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে থাকে, রাইট? এটা তুমি জানো। তাহলে এইখানে তুমি এক কাজ করো, ওপর নিচে আর স্কোয়ার দিয়ে গুণ করো। আর স্কোয়ার দিয়ে গুণ করলে কি হবে বাবা, এখানে আর স্কোয়ার আসবে, নিচে একটা আর স্কোয়ার হবে, আর এখানে আর থাকবে। আর আর মানে কি বলো তো, দেখো এই যে পৃথিবীর সেন্টার থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স, তাহলে পৃথিবীর সেন্টার থেকে সারফেস পর্যন্ত তুমি যদি ডিস্টেন্স দেখো সেটা কি, পৃথিবীর রেডিয়াস হবে, তাহলে সেটা আর হবে। আর পৃথিবীর সারফেস থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স কত, এখানে এইচ, তাহলে আর এর ভ্যালু কত পাচ্ছ তুমি, আর এর ভ্যালু কিন্তু অবশ্যই ক্যাপিটাল আর প্লাস এইচ, বুঝতে পারলে? তাহলে এখানে তুমি সেটা পুট করতে পারো, তাহলে ক্যাপিটাল আর প্লাস এইচ, ওকে, ইকুয়াল টু root over of 2g capital R divided by
2। তাহলে এখানে দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এটার মান তুমি কি লিখতে পারো, জি লিখতে পারো। সুতরাং জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, ওকে, ইকুয়াল টু √2gr/2। এখানে দেখো দুজনের মধ্যে √g রয়েছে, তাহলে √g কেটে যাবে, মানে এই জিটা কেটে যাবে, রাইট। তাহলে আমি এক কাজ করি, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই। বোথ সাইডে যদি হোল স্কোয়ার করি তাহলে কি পাবো, তাহলে এটা হোল স্কোয়ার করলে পরে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ পাবো। আর এটার হোল স্কোয়ার করলে পরে নিচে ভাই 4 আসবে, উপরে কত 2 ইন্টু আর থাকবে, রাইট। ঠিক লিখলাম, ওকে। আর এইখানে দেখো কাটাকাটি হবে 2, এখানে কাটলে 2 থাকবে, রাইট। তাহলে এটাকে তুমি গুণ করো, সুতরাং 2r স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর ইন্টু এইচ। এই আর স্কোয়ারটাকে বাঁদিকে নিয়ে আসো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু এইচ হবে, বা সিম্পলি তুমি বলতে পারো এইচ ইকুয়াল টু আর। আর এবার কত হয় বাবা, 6400 কিলোমিটার, তাই না। তাহলে এটা তোমার কি আনসার হবে। আর হচ্ছে তোমার পৃথিবীর রেডিয়াস, এটা তোমরা জানো 6400 কিলোমিটার হয়ে থাকে, ওকে। তাহলে এটা তোমার আনসার হবে। হ্যাঁ, তাহলে 6 দাগের বি, দেখো 6 দাগের বি, এই যে 6 দাগের বি, ক্লিয়ার হয়েছে। মানে পৃথিবীর যে রেডিয়াসটা সেটাই তোমার আনসার হবে। হ্যাঁ, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অথবা কোয়েশ্চেনটা বলছে চাঁদের ভর মানে চন্দ্রের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 1/80 1/4। তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে, আচ্ছা লিখে দিচ্ছি পরে। বলছে কোনো বস্তুকে চন্দ্রপৃষ্ঠ থেকে 14 মিটার পার সেকেন্ড বেগে সোজা ওপরের দিকে ছুড়ে দিলে সেটি কত উচ্চতা পর্যন্ত উঠবে। একদম সিম্পল কোয়েশ্চেন, একটু বুঝে বুঝে করো। অথবা কোয়েশ্চেন, রাইট। দেখো তাহলে চাঁদ মানে মুন, রাইট। তাহলে মুনের যে মাস ক্যাপিটাল এম সাফিক্সে এম লিখেছি, এম ফর মুন, তার মাস কত বলেছে 1/80 কার, পৃথিবীর মাসে। তাহলে মাস অফ আর্থ, ই ফর আর্থ, ওকে। একই রকমভাবে রেডিয়াস অফ মুন ইকুয়াল টু 1/4 টাইমস অফ দ্য রেডিয়াস অফ আর্থ। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত, বুঝলাম। এবার কোশ্চেনটা দেখো বলেছে একটা অবজেক্টকে তুমি একটা অবজেক্টকে তুমি ওপরের দিকে ছুঁড়েছো, এটা একদম ওপর দিকে খাড়া ওপরের দিকে ছুঁড়েছো, তাহলে ম্যাক্সিমাম সে কতখানি হাইট পর্যন্ত উঠবে, মানে চাঁদে সে কতখানি হাইট পর্যন্ত উঠবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা সবাই জানি না চাঁদে কি অভিকর্ষ ত্বরণের মান কমে যায়, তাই না। তাহলে আমাকে আগে বের করে দেখতে হবে যে চন্দ্রপৃষ্ঠে মানে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত, বুঝতে পারলে। তাহলে এই যে মানে হাইট বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি, আমরা সবাই জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু ওপরের দিকে উঠছে তাহলে নেগেটিভ হবে 2g ইন্টু এইচ, তাই না, কারণ মন্দন হবে তাই নেগেটিভ হবে, বুঝলাম। এবার যেহেতু ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠবে তারপরে তো আর উঠতে পারবে না, কি আবার নিচে নেমে আসবে, তাই না। তাহলে যখন ম্যাক্সিমাম হাইট উঠবে তখন কি ফাইনাল ভেলোসিটি 0 হবে, যখন হাইটটা ম্যাক্সিমাম হবে। তাহলে ফাইনাল ভেলোসিটি কিন্তু এখানে 0 হবে, সুতরাং ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ হবে। তাহলে এইচ হচ্ছে তোমার কি ম্যাক্সিমাম হাইট, সুতরাং 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে তুমি এইচ ইকুয়াল টু বলতে পারো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি। এই যে ফর্মুলাটা এটা কি হাইট রিপ্রেজেন্ট করছে। এখান থেকে দেখো তুমি ফিজিক্সটা বুঝতে পারবে, জি এর মান যদি বেশি হয় তাহলে কি এইচ এর মান কম হবে, সিম্পল কথা। বাট জি এর মান যদি কম হয় এইচ এর মান বেশি হবে। তার মানে চাঁদের জি এর মান কত সেটা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি কিন্তু বলতে পারবে কতখানি হাইট পর্যন্ত উঠবে, তাই না। তাহলে চাঁদের জি এর মান কত সেটা বের করা যাক, ওকে। তাহলে জি এর মান কী করে বের করে থাকি আমরা, সাধারণত অবজেক্টের মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু গ্র্যাভিটি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে, একদম জেনারেল ফর্মুলা। আমি যদি মুনের গল্প বলি তাহলে এখানে আমি সাফিক্সে এম দিয়ে দেবো, তাহলে আমি আগে এটা বের করে নিই। তাহলে এখান থেকে দেখো এম ক্যান্সেল হবে, তাহলে জি ইকুয়াল টু পড়ে থাকবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট। এটা জি বের করার ফর্মুলা, তাই তো।
তাহলে দুটো কেস আমাদের কাছে আছে, একটা ফর মুন, একটা আর্থ, রাইট? তাহলে ফর মুন, চাঁদের জন্য যদি দেখি তাহলে কি লিখবো, জি এম ইকুয়াল টু ক্যাপিটাল জি। ক্যাপিটাল জিটা কি, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, রাইট? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম ইন্টু এম ডিভাইডেড বাই আর এম তার হোল স্কোয়ার। হলো, এটা গেল তোমার মুনের জন্য। একই রকমভাবে ফর আর্থ, আমি যদি আর্থের জন্য লিখি তাহলে কি লিখবো বলো, জি ই ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ই ডিভাইডেড বাই আর ই তার হোল স্কোয়ার। ওকে, এইবার তোমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে দেখো চাঁদের ভর এবং চাঁদের রেডিয়াস বলে দিয়েছে, রাইট? তাহলে সেগুলোকে পুট করে দাও। তাহলে সুতরাং জিই নয় জি এম, মুনের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল জি ইন্টু মুনের মাস 1/80 ইন্টু এম ই ডিভাইডেড বাই 1/4 আর ই তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে জি ক্যাপিটাল এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার ইন্টু, এখানে দেখো নিচে 80 আসছে, আর এখানে দেখো 4 স্কোয়ার মানে 16 হবে, আবার এখানে 1/16 রয়েছে, তাহলে এটা উপরে চলে আসবে, সুতরাং 16/80 লিখতে পারি আমরা, রাইট? তাহলে মুনে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা কত হবে দেখো, এটা মানে কত, এটা মানে তোমার আর্থে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু 16/80 মানে 1/5, তাহলে 1/5 অংশ। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ বাবা, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত, পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণের মান তার 1/5 অংশ। হলো, এবার তুমি হাইট ক্যালকুলেট করতে চাইছো, সো নাও তাহলে হাইট এইচ ইকুয়াল টু কী হবে, ফর্মুলা ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি। এখানে আমি কিসের বের করতে চাইছি, মুনের বের করতে চাইছি, তাহলে জি এম লিখে দিই, বুঝতে পারলে? বা তুমি এখানে এইচের ক্ষেত্রেও সাফিক্সে এম লিখতে পারো ফর মুন। তাহলে এখানে সব ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে, বুঝতে পারলে? ইউ স্কোয়ার, আচ্ছা আমি আগে ভ্যালুগুলো লিখে নিই, তাহলে 2 ইন্টু জি এম, এটা মানে কত দেখো, জি ই ডিভাইডেড বাই 3, তাহলে এই 3টাকে আমি এখানে লিখতে পারি। ওকে, এবার ইউ কত বলেছে, ইউ 14 বলেছে, 14 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি অ্যাপ্রক্সিমেট আমি 10 ধরি এসআই সিস্টেমে। ওকে, আচ্ছা দেখে নিই ইউ এর ভ্যালুটা কত বলেছিল, 14ই নাকি, 14 মিটার পার সেকেন্ড। ওকে, আর জি এর ভ্যালুটা আমি অ্যাপ্রক্সিমেট, মানে আর্থে জি এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট আমি 10 ধরলাম, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার এটাকে তুমি সলভ করো, তাহলে তোমার কিন্তু আনসার চলে আসবে। তাহলে কত আসছে একটুখানি দেখে নিই, অ্যাপ্রক্সিমেট কত আসছে, রাইট? তাহলে 14 ইন্টু 14 196 ইন্টু 3 588 ডিভাইডেড বাই 20। আচ্ছা 3 কেন লিখলাম, এটা GE/5 হবে তাই না, এটা 3 নয়, এটা 5, এটা 5 হবে না, কারণ 1/5 অংশ, এটা 5 হবে, এটা 5 লেখো বাবা, এর জন্য মিস্টেক হচ্ছিল। হ্যাঁ, ওকে, 14 ইন্টু 14 ইন্টু 5 ডিভাইডেড বাই 20, 49, অ্যাপ্রক্সিমেটলি 50 বলতে পারো, এত মিটার হবে। ওকে, এটা সমান সমান, তাহলে এটা তোমার আনসার হবে 50 বা 49 মিটার, বুঝতে পারলে? আর তুমি যদি দেখতে চাও যে পৃথিবীতে কতখানি হবে, একই রকমভাবে তুমি লেখো এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি আর্থ, তাহলে এখানে 14 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10, এটা করে দেখো, তাহলে তুমি পেয়ে যাবে পৃথিবীতে কতখানি হবে। সেখান থেকে তুমি বুঝতে পারবে যে চাঁদে কতখানি, মানে তুমি যদি চাঁদে গিয়ে লাফাও তাহলে কতটা উপরে উঠে যাবে তুমি, বুঝতে পারলে? আর পৃথিবীতে লাফালে তুমি কতটা উপরে উঠবে তুমি এখান থেকেই পেয়ে যাবে। এরকম কিন্তু ছোটোবেলায় আমরা মানে মুখে বলতাম, সেটা তুমি এখন ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 7 দাগের অথবাটা, রাইট? হ্যাঁ, বলছে 100 গ্রাম ওজনের একটি তামার ক্যালোরিমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 150 গ্রাম জল আছে, বুঝলাম।
বলছে কয়েকটি বরফের টুকরোকে না শুকিয়ে, এই যে কথাটা ইম্পর্টেন্ট এখানটায়, না শুকিয়ে, এই যে বলেছিলাম ফিজিক্সে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, ক্যালোরিমিটারের মধ্যে ফেলে মেশানোর পরে তাপমাত্রা কমে 5 ডিগ্রি সেলসিয়াস হলো। বুঝলাম। বলছে এটা এমন নয়, এটা এখন হবে। এখন ক্যালোরিমিটার ও তার মধ্যস্থিত পদার্থের ওজন হলো 300 গ্রাম। ঠিক আছে। বলছে বরফের টুকরোর সঙ্গে জলের পরিমাণ কত ছিল, মানে যে এখানে যে বরফ অ্যাড করেছে এটা শুধুমাত্র কিন্তু বরফ নয়, বরফের সাথে কিছু জলও ছিল। তাহলে আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে কতখানি জল ছিল। ভালো করে তাকিয়ে দেখো কোশ্চেনটায়, যে ক্যালোরি মিটার মানে যে তামার একটা ক্যালোরি মিটার রয়েছে, তার একটা কিন্তু ওজন রয়েছে, মানে মাস রয়েছে সিম্পল কথা, সেটা কত 100 গ্রাম। এবং সেই যে ক্যালোরি মিটার তার মধ্যে কিন্তু তুমি 150 গ্রাম জল অ্যাড করেছো, তাহলে টোটালটার মাস কতখানি হলো 250 গ্রাম হলো, কারণ 100 প্লাস 150, সুতরাং 250 গ্রাম হয়ে গেল। এইবার টেম্পারেচার কত 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন, বুঝলাম। এখানে কি বলেছে দেখো, কয়েকটি বরফের টুকরোকে না শুকিয়ে, হ্যাঁ তার মানে কি তুমি কয়েকটা বরফের টুকরো নিয়েছো এবং তার মধ্যে কিছু জলও আছে, সেই সময়তে তুমি কি করেছো, সেই ক্যালোরি মিটারে ঢেলে দিয়েছো, তারপর তুমি মিশিয়ে টেম্পারেচারটা কিন্তু তুমি 0 ডিগ্রি সেলসিয়াস করো নি, টেম্পারেচার তুমি কত করেছো 5 ডিগ্রি সেলসিয়াস, মানে মেশানোর পরে দেখা গেছে 5 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তার মানে আলটিমেট 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তুমি আসবে। এই যে জলটার টেম্পারেচার কি কমবে, 30 থেকে 5-এ আসবে। বরফটা কি তুমি যখন দিয়েছিলে তখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে সেখান থেকে 5 ডিগ্রি ইনক্রিজ হবে। আমি বলবো, চাপ নেই। এবার কি বলছে যে ক্যালোরিমিটার ও তার মধ্যস্থিত পদার্থের ওজন বলে দিয়েছে 300 গ্রাম। তাহলে ভাই আগে ছিল 250 গ্রাম, তাহলে বরফ আর জল মেশানোর পরে তার ওজন হয়ে গেল 300 গ্রাম। তাহলে কতখানি অ্যাড হয়েছে এক্সট্রা, 50 গ্রাম অ্যাড হয়েছে। এই 50 গ্রামের মধ্যে শুধুমাত্র কিন্তু মানে পিওর বরফ নেই, এর মধ্যে কি বরফ আর জলের মিক্সার রয়েছে। বুঝতে পারলে? তাহলে কতখানি বরফ রয়েছে কতখানি জল রয়েছে সেটা আমরা বের করতে পারবো। আমি কনসিডার করে নেবো যে এম পরিমাণ সাপোজ জল রয়েছে, কারণ আমাদের জলটা বের করতে বলেছে। বুঝতে পারলে? এম পরিমাণ জল রয়েছে, তাহলে বরফ কতখানি 50 মাইনাস এম। এই যে কনসেপ্টগুলো, এইগুলো কাজে লাগিয়ে আমরা প্রবলেমটা সলভ করব। সেরকম কিছুই নেই কোশ্চেনটা, কিন্তু একটু বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু প্রবলেমটা করা একটুখানি ডিফিকাল্ট। তো 7 দাগের অথবা দেখো একটুখানি ভালো করে দেখে নাও। সো 7 দাগের অথবা, ওকে দেখো কোশ্চেনটা কি বলেছে সেটা একটা আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝে নিই। এই প্রবলেমগুলো যখনই করবে না, এটা মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো সবসময়। এই যে ক্যালোরিমিটার, এর একটা মাস রয়েছে, সেটা বলেছে 100 গ্রাম। ওকে, এবার তুমি এখানে কি করেছো, জল দিয়েছো, জল ওয়াটার। এই যে জল যখন দিলে তুমি, এই জলটার একটা মাস রয়েছে, সেটা বলছে 150 গ্রাম। টেম্পারেচার কত 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ফাইন, বুঝলাম। এইবার তুমি বাইরে থেকে এখানে বরফ আর জল তুমি যোগ করছো, তো আইস প্লাস ওয়াটার, শুধু কিন্তু আইস নয়, আইস প্লাস ওয়াটার তুমি এখানে যোগ করছো। যখন তুমি করলে তখনই কিন্তু এর মাসটা ইনক্রিজ করে কত হলো, মাসটা হয় ইনক্রিজ করে গেছে, এখন মাসটা ইনক্রিজ করে হয়ে গেছে 300 গ্রাম। তাহলে বরফ আর আইস, মানে আইস আর ওয়াটার কতখানি তুমি অ্যাড করেছো, তাহলে 50 গ্রাম তুমি অ্যাড করেছো। বুঝতে পারলে? কারণ ক্যালোরিমিটারের ওজন বা মাস তুমি বলবে 100 গ্রাম, জলের মাস 150 গ্রাম। তুমি ভাই বরফ আর জল মিশিয়েছো, তারপরে দেখা গেল ওজন হয়েছে, ভর হয়েছে তোমার 300 গ্রাম। তাহলে কতখানি দিয়েছো তুমি, 50 গ্রাম তুমি দিয়েছো। তাহলে আমি কনসিডার করে নিচ্ছি কি, যে এম গ্রাম জল মেশানো, মানে জল মেশানো হয়েছে, রাইট হয়েছে। তাহলে কতখানি বরফ মেশানো হয়েছে, সুতরাং 50 মাইনাস এম গ্রাম বরফ মেশানো হয়েছে। বুঝতে পারলে কথাটা? ঠিক আছে, এত দূর পর্যন্ত থাকলো। এইবার দেখো, যখন তুমি বরফ দেবে, বরফের টেম্পারেচার কত থাকে, ইউজুয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস থাকে।
ওকে ফাইন। তাহলে যখন তুমি মেশাবে তখনই কি হবে, এই যে জলের টেম্পারেচার কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। মানে আমরা কি জানি উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। যখন তুমি বরফটাকে মেশাবে তখনই কি মানে এই যে জলটা যার টেম্পারেচার ছিল 30°C, সে কিন্তু টেম্পারেচার এখন রিলিজ করতে শুরু করবে, এবং সেই রিলিজ টেম্পারেচারটা অ্যাবজর্ব করবে কে, এই যে 0°C বরফ আর জল, তারা অ্যাবজর্ব করতে শুরু করবে, এবং তারা অ্যাবজর্ব করে কোথায় যাবে, 5°C যাবে। মানে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে জল হচ্ছে তোমার 30°C থেকে 5°C আসবে, তাই বলেছে কোশ্চেনটাতে। আর বরফ হবে তোমার 0°C থেকে 5°C। বুঝতে পারলে? তাহলে এইখানে হিটের বর্জন হবে, আর এখানে কি হিট অ্যাবজর্ব করবে। আলটিমেট কি হবে, দুজনে সমান হবে। যে পরিমাণ হিট অ্যাবজর্ব করবে মানে সেই পরিমাণে কি হিট বর্জন করেছে জল। বুঝতে পারলে? মানে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এই ফর্মুলা ক্যালোরিমেট্রির যে মূল নীতি সেটাকে আমরা অ্যাপ্লাই করব লাস্টে গিয়ে। ওকে, তো দেখো এক এক করে করি। তাহলে সাপোজ আমি ধরছি জল দ্বারা গৃহীত যে বর্জিত তাপ, প্রথমত কি জল ছিল, জল দ্বারা বর্জিত তাপ। এখানে কিন্তু অবশ্যই জলটা 30°C থেকে 5°C হবে, এটা মাথায় রাখবে তোমরা। হ্যাঁ, তাহলে কতখানি তাপ সে বর্জন করবে, সাপোজ আমি কনসিডার করে নিচ্ছি H1, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো সূত্র কী হয়, MST হয়ে থাকে, রাইট? টি বলতে ডেল্টা টি, টেম্পারেচারের চেঞ্জ। তাহলে জল কতখানি ছিল, 150 গ্রাম ছিল জল। ওকে, সিজিএস সিস্টেম বলছে, তাহলে এসে ভ্যালু ভাই 1 হবে। টেম্পারেচার দেখো 30 থেকে 5° হয়েছে, তাহলে চেঞ্জ মানে কি 5 - 30। তুমি বলবে এখানে মাইনাস আসছে, তো বাবা মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে, হিটটা বর্জন করছে, হিটটা রিলিজ হচ্ছে। বুঝতে পারলে? তাছাড়া আর কিচ্ছু না। তাহলে এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো কত আনসার আসবে বাবা, তাহলে 150 ইন্টু মানে মাইনাস 150 ইন্টু 25 ক্যালোরি, রাইট? সো 150 ইন্টু 25 মানে 3000 মাইনাস 3750 ক্যালোরি। এতখানি তোমার হিট রিলিজ করবে জল রিলিজ করবে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো এই যে কন্টেনারটা কিন্তু 100 গ্রাম ভর, রাইট? এও টেম্পারেচার কিন্তু 30°C, কারণ জল রেখে দিয়েছে, জলের টেম্পারেচার সেই টেম্পারেচার কি এক হয়ে গেছে, কারণ একই অবজেক্ট তারা এখন। তাহলে তারও কি টেম্পারেচার কিন্তু 30°C, সেও কিন্তু 30° থেকে 5°C আসবে। তাহলে যে কন্টেইনার রয়েছে, হ্যাঁ, সেই কন্টেইনারটা কী করবে, হিট বর্জন করবে, তাই তো? তাহলে হিট রিলিজ করবে এটাও, তাহলে মানে কন্টেইনার দ্বারা বর্জিত তাপ। বুঝতে পারলে? এখানেও কিন্তু অবশ্যই 30°C থেকে 5°C আসবে। তাহলে এ কতখানি হিট বর্জন করবে, দেখো এর মাস কতখানি, 100 গ্রাম। ওকে, এর কিন্তু একটা স্পেসিফিক হিট রয়েছে, সেটা কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে। এটা কিন্তু এক বললে হবে না, এটা বলে দিয়েছে কত, 0.1 ইউজ করো। 0.1 ইন্টু 30 থেকে 5 গেছে, মানে এখানে তুমি মাইনাস, মানে আচ্ছা লিখি 5 - 30 মানে -25 হবে। তাহলে 100 ইন্টু 0.1 ইন্টু 25, এখানে একটা মাইনাস দিচ্ছি আমি, রাইট? তাহলে আলটিমেট কত আনসার আসবে, -2500, আবার 1 ঘর 1 দশমিক এখানে দিলাম, তাহলে এত ক্যালোরি। তাহলে টোটাল কতখানি হিট রিলিজ করছে বলো তো? তাহলে টোটাল হিট রিলিজ করছে, মাইনাসটাকে তুই এখন বাদ দিয়ে দাও, মাইনাস রিপ্রেজেন্ট করছে শুধুমাত্র কি রিলিজটা, ঠিক আছে? বা তুমি টোটাল হিট মানে কি তুমি যোগ করবে, সিম্পল ভাষায় বলতে গেলে যোগ করবে। তাহলে 3750 প্লাস 250, তুমি এখানে মাইনাস রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। মাইনাসটা শুধু রিপ্রেজেন্ট করছে তোমার হিটটা কি রিলিজ হচ্ছে। বুঝতে পারলে? তুমি নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এত ক্যালোরি, সুতরাং 4000 ক্যালোরি, রাইট? তাহলে এতখানি হিট রিলিজ করবে। ক্লিয়ার হয়েছে? এইটাকে তুমি হয় 1 নম্বর নাম দিয়ে রাখো। এইবার বরফের গল্পে আসবো আমরা, বরফ আর জলের গল্পে। তাহলে আমরা কি ধরলাম,
কতখানি জল অ্যাড করা হয়েছে, মানে জল আর বরফ অ্যাড করা হয়েছে, তার মধ্যে আমি ধরেছি m গ্রাম জল অ্যাড করা হয়েছে, রাইট? তাহলে তার জন্য আমি বলছি H প্রাইম, মানে H1 প্রাইম, ঠিক আছে? মানে জল অ্যাড করলাম আমি, জলটা কি করবে, হিট অ্যাবজর্ব করবে। জলের টেম্পারেচার কিন্তু ভাই 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে জলের মাস কতখানি m, স্পেসিফিক হিট কতখানি হয় 1 হয়, সে কতখানি মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে সে 5 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তাহলে 5 মাইনাস 0, তাহলে এতখানি সে হিট অ্যাবজর্ব করবে, মানে 5m ক্যালোরি হিট সে অ্যাবজর্ব করবে এই জলটা, বুঝতে পারলে? এইবার এই জল, শুধু তো জল ছিল না, বরফও ছিল, তাহলে বরফ কতখানি হিট অ্যাবজর্ব করে সেটা দেখো, দেখো ভালো করে বোঝো। প্রথমত বরফ ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে, যখন বরফটা ওই 30 ডিগ্রি সেলসিয়াসে জলে গেল তখন কি সে আস্তে আস্তে গলতে শুরু করবে, কিন্তু তখনও পর্যন্ত তার টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি থাকবে, কারণ আমরা জানি বরফ গলনের একটা লিন তাপ থাকে, সেটা কত হয় 80 ক্যালোরি পার গ্রাম, রাইট? এটা হচ্ছে তোমার বরফ গলনের লিন তাপ, এটা কোশ্চেনে বলে দেয়নি, বাট এটা তোমাকে জানতে হবে, ওকে? তাহলে পরে দেখো বরফ কতখানি ছিল 50 মাইনাস m ইন্টু 80, এইটা কি, এই যে হিটটা, হ্যাঁ এই হিটটা লুকায়িত হিট, মানে হিটটা এর ভিতরে ঢুকছে, ঢুকে বরফটাকে গলাচ্ছে, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার বরফ গলনের লিন তাপ, এলটা, তাহলে তাকে যদি মাস দিয়ে তুই মাল্টিপ্লাই কর তাহলে এতখানি হিট সে বরফটা অ্যাবজর্ভ করছে। এইবার পুরো গলে কি সে জল হয়ে যাবে, এখন পুরো গলে জল হয়ে যাবে, দিয়ে তার টেম্পারেচার 0 ডিগ্রি থাকবে, কিন্তু আমার তো টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি হবে, তাহলে আবার 5 ডিগ্রি হবে, তাহলে কি 50 মাইনাস এতখানি মাস ইন্টু, যেহেতু জল হয়ে গেছে তাহলে তার স্পেসিফিক হিট কত 1, এখন কি আবার 5 ডিগ্রি হবে, সুতরাং 5 মাইনাস 0 মানে 5, কথাটা বুঝতে পারলে? এইটা তাহলে এখানে তোমার এসে দাঁড়াচ্ছে, দেখো 50 মাইনাস m দুজনের মধ্যে রয়েছে, ভাই কমন নিয়ে নাও, ওকে? তাহলে 80 প্লাস 5 মানে 85, তাহলে এইটা তুমি পাচ্ছ এত ক্যালোরি H2 প্রাইম, সুতরাং H প্রাইম কত হবে H1 প্রাইম প্লাস H2 প্রাইম, তাহলে তুমি লিখতে পারো 5m প্লাস 50 মাইনাস m ইন্টু 85 এত ক্যালোরি, ওকে? তাহলে কি বলে ওই সূত্রটা, কি বলে, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, ক্যালোরিমিতির মূলনীতি, তাহলে সেটা আমরা লিখতে পারি এখন, তাহলে শর্তানুসারে আমরা লিখতেই পারি যে H ইকুয়াল টু H প্রাইম, তাহলে সুতরাং H এর ভ্যালু ভাই 4000 ক্যালোরি, H প্রাইম কত ভাই 5m প্লাস 50 মাইনাস m ইন্টু 85 ক্যালোরি। এটাকে তুমি সলভ করো, তোমার আনসার চলে আসবে, হ্যাঁ? তাহলে এখানে দেখো এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 50, আমি এটাকে বাদিকে লিখছি আগে, 50 ইন্টু 85 মাইনাস 85m, আর এখানে একটা প্লাস 5m থাকছে ইকুয়াল টু 4000, তাহলে এইখানে দেখো তাহলে 80m হবে, ওকে? এটাকে ডান দিকে নিয়ে নিচ্ছি, মাইনাস 80m হবে, সেটাকে ডান দিকে নিলাম, তাহলে প্লাস হয়ে গেল ইকুয়াল টু 50 ইন্টু 85 মাইনাস 4000, রাইট? তাহলে 50 ইন্টু 85 করলে কত হয় বাবা, 50 ইন্টু 85 মানে 4250 মাইনাস 4000, তাহলে এখান থেকে তুমি বলবে m ইকুয়াল টু 250 ডিভাইডেড বাই 80, তাহলে এখানে করো 250 ডিভাইডেড বাই 80, তোমার আনসার আসছে কত, m ইকুয়াল টু 3.125 গ্রাম, তাহলে এত গ্রাম কি জল ছিল। তাহলে বরফ কতখানি ছিল যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি লিখবে 50 মাইনাস এত গ্রাম, বুঝতে পারলে? তাহলে আইসের মাস হবে তোমার 50 মাইনাস 3.125 এত গ্রাম, তোমাদের শুধু এটা আনসার চেয়েছে, এটা লেখো, অসুবিধা নেই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, একদম সিম্পল জিনিস ভাই, বুঝে বুঝে করো, হ্যাঁ? ওকে, নেক্সট কোশ্চেন কি আছে, এইটা
8 অথবা হ্যাঁ। বলছে একটি হোস পাইপের ব্যাস 2 সেন্টিমিটার, হচ্ছে নলটি থেকে 20 সেকেন্ডে 1 মিটার কিউব জল নির্গত হয়ে একটি দেওয়ালে আঘাত করছে। ঠিক আছে, বলছে জলের সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হলে এবং জল ওই তাপ শোষণ করলে জলের উষ্ণতা বৃদ্ধি কত হবে। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। দেখো কি বলছে বুঝতে হবে। বলছে একটি হোস পাইপ, মানে একটা সিম্পল একটা পাইপ ধরো তুমি ভাই, একটা পাইপ, যে পাইপ দিয়ে তুমি জল, মানে ধরো ফুল গাছে তুমি জল দাও, বা হয় না ওই ঘর বাড়ি যখন করে ইটের মধ্যে জল দেয়, সেই পাইপ দিয়ে জল দিচ্ছ তুমি, রাইট। সো মানে দেওয়ালে জল দিচ্ছ তুমি, মানে ইটের গাঁথনি করেছে তোমার ঘর করবে, সো প্রথমের দিকে থেকে জল দিতে হয়, সো পাইপ করে তুমি জল দিচ্ছ, বুঝতে পারলে। যে পাইপটা তুমি নিয়েছো তার ব্যাস বলে দিয়েছে দেখো 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত 1 সেন্টিমিটার হবে, কারণ ব্যাসার্ধ কি হয়, ব্যাস বাই 2 হয়, সুতরাং ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। ওকে, বলছে নলটি থেকে 20 সেকেন্ডে 1 মিটার কিউব মানে কি ভলিউম, তাহলে 20 সেকেন্ডে 1 মিটার কিউব ভলিউমের জল নির্গত হচ্ছে। তাহলে ভলিউম মানে V/T যদি তোমাকে জিজ্ঞেস করে, মানে রেট অফ ফ্লো অফ লিকুইড বা রেট অফ ফ্লো অফ ভলিউম, সেটা কত হয় বলো তো, তাহলে তুমি বলবে 1/20 মিটার কিউব বাই সেকেন্ড। তাহলে এতখানি মানে রেট অফ ফ্লো অফ ভলিউম, সেটা কতখানি এত। এটা কি করছে, কি দেওয়ালে আঘাত করছে। ওকে, দেওয়ালে আঘাত করছে, তাহলে দেওয়ালে যখন আঘাত করছে তার একটা কাইনেটিক এনার্জি নিয়ে যাচ্ছে, সেই কাইনেটিক এনার্জি কত সেটা বের করতে হবে। তার আগে আমাকে বের করতে হলে ভেলোসিটি কতখানি, এটা তো ভলিউম পার টাইম পেলাম, তাহলে ভেলোসিটি কতখানি সেটা বের করতে হবে, সেটা আমরা বের করবো, চাপ নেই। তারপরে কি বলেছে দেখো, বলছে হ্যাঁ, তাহলে কাইনেটিক এনার্জি না আঘাত করলো, সেই কাইনেটিক এনার্জিটা কী হলো, তাপে কনভার্ট হয়ে গেলো, হিটে কনভার্ট হয়ে গেল, রাইট। এবার সেই হিটটা যদি মানে জলটা শোষণ করে নেয়, তাহলে টেম্পারেচার কতখানি বৃদ্ধি পাবে, একদম সিম্পল জিনিস, বোঝো। কোশ্চেন নাম্বার 8 এর অথবা, রাইট। ওকে, তাহলে এটা একটা হোস পাইপ, সাপোজ পাইপ, সিম্পল একটা পাইপ, যার রেডিয়াস ডায়ামিটার বলে দিয়েছে মেনলি ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, বাট আমরা রেডিয়াস বের করে নিতে পারি 2/2 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার। আমি সবগুলোকে এসআই সিস্টেমে নিয়ে চলে আসি, তাহলে এটা কথা হয় বলো তো 0.01 মিটার, ঠিক লিখলাম। ওকে ফাইন, নেক্সট দেখো, নেক্সট কি, তাহলে তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে V/T, সেটা কত বলেছে 1/20 মিটার কিউব বাই সেকেন্ড, রাইট। তুমি ভেলোসিটি কী করে বের করবে, দেখো সিম্পল জিনিস, ভেলোসিটি ডেফিনেশন কী হয় বলো তো ds/dt, রাইট। মানে তুমি যদি মিটার ইউনিট লেখো তাহলে কী লিখবে, মিটার পার সেকেন্ড লিখবে, বাট এখানে মিটার কিউব পার সেকেন্ড রয়েছে। তুমি একটা কাজ করতে পারো, নিচে যদি তুমি এরিয়া দিয়ে ভাগ করে দাও, এরিয়ার ডাইমেনশন কি মিটার স্কোয়ার হবে, মানে ইউনিট মিটার স্কোয়ার, তাহলে কেটে গিয়ে কি সেটা মিটার পার সেকেন্ড দিয়ে দেবে, তারপর সেটা ভেলোসিটি দেবে। তাহলে এটাকে তুমি এরিয়া দিয়ে ভাগ করে দাও, তাহলে সুতরাং ভেলোসিটি কি, মানে ভেলোসিটি তুমি কি লিখবে, তাহলে তুমি লিখবে ভেলোসিটি দ্যাট ইজ ইকুয়াল টু কি V/T ইন্টু এরিয়া, রাইট। তাহলে V/T মানে কত 1/20, এরিয়া মানে কত বাবা πr², কারণ তো একটা পাইপের এই যে এরিয়া, এটা কি এটা ক্রস সেকশনাল এরিয়া, রাইট। সেটা কি একটা সার্কেল না, সার্কেল এরিয়া কি হয় বাবা πr² হয়ে থাকে, সুতরাং π ইন্টু r², আর এর ভ্যালু তুমি জানো, পুট করে দাও, তাহলে তুমি ভেলোসিটি লিখতে পারছো 1/20 ডিভাইডেড বাই পাই, আর এর ভ্যালু তুমি লিখবে 0.01 তার হোল স্কোয়ার, ঠিক লিখলাম। আর এর ভ্যালু 0.01 তার হোল স্কোয়ার, বা তুমি এটাকে এরকমভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নাই, বুঝলা, 1/100, হ্যাঁ। তাহলে এটা তুমি পাচ্ছ, তুমি এটাকে যদি একটুখানি কাটাকাটি করতে চাও এখানে করতে পারো, অসুবিধা নেই। তাহলে এইটা তোমার ওই যে বললাম 1/100, মানে ওপরে তোমার আসবে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই পাই, তাহলে একটা দিয়ে কাটলে পরে 5 আসবে, সুতরাং 500 ডিভাইডেড বাই পাই,
এইটা তোমার ভেলোসিটি তুমি পাবে, রাইট? বাট তোমার কি দরকার বলো তো? কাইনেটিক এনার্জি দরকার। তাহলে সুতরাং কাইনেটিক এনার্জি ইকে সেটা কি হয়? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ভি এর মান কত তাহলে তুমি পেয়েছো? 500/পাই তার হোল স্কোয়ার। এটা তোমার কাইনেটিক এনার্জি। এবার কোশ্চেনে বলেছে এই কাইনেটিক এনার্জিটা কি হিটে কনভার্ট হয়ে যাবে, তাহলে এটাই তোমার কি হিট হয়ে যাবে, রাইট? এটাই তোমার হিট। তাহলে তুমি সুতরাং বলতে পারো যে হিট মানে কি আবার? মাস এস ইন্টু টি। টিটা কি? টেম্পারেচারের চেঞ্জ মানে বৃদ্ধিটা, কতখানি টেম্পারেচার ইনক্রিজ করছে, রাইট? তাহলে এইচ এর মান তুমি জানো, হাফ ইন্টু এম ইন্টু 500 ডিভাইডেড বাই পাই তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু এস। আচ্ছা, এসটা কি বলতো? যেহেতু জলের স্পেসিফিক হিট, বাট আমি কিন্তু সব সিজিএস সিস্টেমে করেছি, সরি এসআই সিস্টেমে করেছি, সিজিএস না এসআই সিস্টেমে। দেখো মিটার পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড, সব মিটার পার, মানে সব কি এসআই সিস্টেমে করে। তাহলে এসআই সিস্টেমে কিন্তু স্পেসিফিক হিটের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। সিজিএস সিস্টেমে তোমরা কি লেখো? এরকম লিখে থাকো, 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, রাইট? এটা লিখে থাকো। বাট যখন তুমি সিজিএস সিস্টেমের বদলে এসআই সিস্টেম লিখবে তখন কিন্তু চেঞ্জ হবে। কারণ আমরা কি জানি 1 ক্যালোরি মানে কত? 4.2 জুল হয়ে থাকে, 4.2 জুল, রাইট? আবার এই গ্রাম রয়েছে, এটাকেও তো ভাই কেজিতে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে আমরা কি জানি 1000 গ্রামে 1 কেজি হয়ে থাকে, রাইট? তাহলে 1 গ্রাম মানে কত বলবে তুমি? 1/1000 কেজি। তাহলে যেহেতু নিচে আছে মানে এটা এরকম লিখছো তুমি, তো একদম বুঝে বুঝে করো, মানে এটাকে তুমি এরকম লেখো, সাপোজ 1 ক্যালোরি বাই 1 গ্রাম 1 ডিগ্রি সেলসিয়াস, এরকম লেখো। তাহলে 1 গ্রাম মানে তুমি কত লিখবে বলো? 1/1000 কেজি, তাই না? তাহলে 1 ক্যালোরি মানে তুমি লিখছো 4.2 জুল ডিভাইডেড বাই, বুঝতে পারছো তো? 1 গ্রাম মানে কত লিখবে তুমি? 1/1000 কেজি ইন্টু ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে এটা উপরে উঠে আসবে। তাহলে উপরে উঠে আসলে কী হবে? 4.2 ইন্টু 1000, তাহলে জুল কেজির উপরে আসবে, কেজি টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। তাহলে এটাকে গুণ করলে কত আসছে দেখো তো? 3 ঘরে যাবে মানে 4 2 0 0, 4200 জুল কেজি টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এখানে অনেকেই ভুল করবে, সেটা কি? এস এর ভ্যালুটা 1 লিখে দেবে। হ্যাঁ, এস এর ভ্যালু ভাই 1 লিখে দিলেই ভুল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এস এর ভ্যালু তুমি এখানে কি পুট করবে? এটা পুট করবে। তাহলে সুতরাং লেখো, সুতরাং এম ইন্টু এস মানে 4200 ইন্টু ডেল্টা টি, রাইট? আমার তো ভাই ডেল্টা টি দরকার। এখানে দেখো এই মাস ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে ডেল্টা টির ভ্যালু ক্যালকুলেট করে নাও, এটা ক্যালকুলেটারে পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। বুঝতে পারলে? এটা করলে অ্যাপ্রক্সিমেট তোমার যে আনসারটা আসছে সেটা কত আসছে বাবা? 500 ইন্টু 500 ভাজিত পাই ভাজিত 2, তাকে ভাগ করব 4200 দিয়ে। 3.015 এরকম, এত ডিগ্রি সেলসিয়াস বলতে পারো বা ডিগ্রি কেলভিনও বলতে পারো, একই ব্যাপার, কারণ ডিফারেন্স এটা, ঠিক আছে? এটা কি টেম্পারেচারে এতখানি বৃদ্ধি পাবে, কারণ ডেল্টা টি মানে কি? ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, সেটাই তুমি পাচ্ছ ডেল্টা টি। বুঝতে পারলে? তাহলে এতখানি টেম্পারেচার ইনক্রিজ করবে। ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল জিনিস ভাই, কিছুই নেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কোনটা? এটা কিন্তু তোমরা পারবে, একদমই এরকম কোশ্চেন আগেও করানো হয়তো, একদম সেম কোশ্চেন, বাট সেখানে আমি আলাদা জিনিস জিজ্ঞাসা করেছিল। আমি তোমাকে বলেছিলাম এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, সেই ঘুরিয়ে কোশ্চেনটা এখানে করেছে। এখানে কি বলেছে? একটি কুয়োর মুখ থেকে ঢিল ফেলার 2.95 সেকেন্ড পরে ঢিলের জল পড়া শব্দ শোনা গেল। মানে কি? এরকম কুয়ো রয়েছে, রাইট? এখানে মনে করো তুমি জল রয়েছে, তাহলে
তুমি বলছো যে এর যে হাইটটা এখান থেকে এইটুকু মানে জলের তলের যে হাইট সেটা এইচ ধরলে, তাহলে এখান থেকে একটা অবজেক্টে তুমি ফেলছো, যখন তুমি ফেললে এখান থেকে এটুকুনি পড়তে একটা সময় লাগবে, দিয়ে যখন জলে পড়বে জল থেকে এটা সাউন্ড বেরোবে, তাহলে সাউন্ডটা আসতে আবার কিছুটা সময় লাগবে, তাহলে টোটাল যে সময়টা সেটা তোমাকে বলে দিয়েছে 2.95 সেকেন্ড। বলছে কুয়োর ভেতরে গ্যাসে শব্দের গতিবেগ 320 মিটার পার সেকেন্ড, তাহলে কুয়োর গভীরতা বের করতে বলেছে। তাহলে আমি একটু দেখিয়ে দিই, তোমরা বাড়িতে এটা করবে, ঠিক আছে? 10 অথবা তোমরা এটা বাড়িতে করবে, জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিই। তাহলে উপর থেকে যখন অবজেক্টটাকে ছাড়ছো তুমি নিচের দিকে, তাহলে তুমি কি বলবে যে কতখানি হাইট, ধরো এটা তোমার কুয়ো রয়েছে, এখানে জল রয়েছে, এখান থেকে একটু হাইট এইচ, তাহলে এইচ ইকুয়াল টু লেখো কি তোমরা ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, এটা লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি বলবে ইনিশিয়াল ভেলোসিটি তো 0, কারণ আমি জাস্ট ছেড়ে দিয়েছি, তাহলে এখান থেকে তুমি টি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারো বলো, 2h/g, অথবা টি ইকুয়াল টু √2h/g, 1 নম্বর নাম দিয়ে রাখো। ওকে, এইবার যখনই জলে পড়লো, জল থেকে কি একটা সাউন্ড বেরোবে, সাউন্ড ওপরের দিকে আসবে, এর ভেলোসিটি ভি। ওকে, এইচ হাইট পর্যন্ত আসছে, তাহলে কিছুটা তো সময় নেবে রে বাবা, সেটা তো হচ্ছে আমি টি প্রাইম সময় নেবে। তাহলে সূত্রে কী হয়, এস ইকুয়াল টু ভিটি হয়, মানে এইচ ইকুয়াল টু ভি ইন্টু টি প্রাইম হবে, সুতরাং টি প্রাইম ইকুয়াল টু h/v হবে। এটাকে তুমি 2 নম্বর নাম দাও। এবার কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে এই দুজনের যে টাইম টি প্লাস টি প্রাইম, সেটা তোমাকে বলে দিয়েছে কত, দেখো 2.95, আই থিঙ্ক 2.95, ঠিক আছে, এটা তোমাকে বলে দিয়েছে। এবার তুমি ভ্যালুগুলো পুট করে দাও, ক্যালকুলেশন করে তোমার আনসার চলে আসবে, √2h/g প্লাস h/v ইকুয়াল টু 2.98। এখানে ভি এর মান বলে দিয়েছে, জি এর মানও বলে দিয়েছে, পুট করো তোমার আনসার চলে আসবে। 2h/g বলে দিয়েছে 10 প্লাস h/v বলে দিয়েছে 320, আর এখানে 2.95, সরি এটা 5, এটাকে সলভ করো, সলভ করে তুমি এইচ এর ভ্যালুটা বের করে নাও। বুঝতে পারলে? বের করতে পারবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর ভ্যালুটা কত আসছে, তাহলে বুঝতে পারবে তোমরা সবাই করছো। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরাও কিন্তু প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসবে, খাতা কলমে কিন্তু সমস্ত কিছু লিখতে থাকবে। হ্যাঁ, শুধুমাত্র দেখে যাবে না, দেখে গেলে কিন্তু পরীক্ষা খাতায় গিয়ে কিচ্ছু করতে পারবে না। প্রথমে কোশ্চেনটা পড়বে, পড়ে নিয়ে কী করে বলো তো, ভিডিওটা পজ করে নিয়ে তোমরা চেষ্টা করবে, যদি না হয় তখন ভিডিওটা দেখবে। বুঝতে পারলে? তারপরে কি ভিডিওটা মিলিয়ে নেবে, তাহলে কি তোমাদের সুবিধা হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে গেল, তোমাদের মানে ভাবনার স্কিল ডেভেলপ হয়ে গেল। এইভাবে জিনিসগুলোকে করতে হয়। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন এগুলো জাস্ট থিওরি। আমি 12 দাগের 8টা দেখব। ওকে, কি বলছে দেখো, বলছে একটি চলতরঙ্গের সমীকরণ বলে দিয়েছে। এটা আগের কোশ্চেন, এটাও এখন করবো না আমি, কারণ আগেও করিয়েছি এটা আমি, সেম জিনিস করে লাভ নেই। মাধ্যমে কণার, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, কণার সর্বাধিক সরণ বের করতে বলেছে, সর্বাধিক বেগ বের করতে বলেছে, সর্বাধিক ত্বরণ বের করতে, একদম সেম কোশ্চেন। আগের কোনো একটা সেট আমি করিয়েছি, তোমরা কিন্তু সেটা দেখে নেবে, ঠিক আছে? যদি না পারো সেটা কিন্তু দেখে নেবে, একদম সেম কোশ্চেন। হয়তো এখানে ভ্যালু আলাদা হতে পারে, বাট আমার মনে হচ্ছে ভ্যালুটাও সেম, কারণ 10 ছিল, এখানে 0.002, এটাও একই সেম জিনিস। ঠিক আছে, দেখে নেবে। এখানে কণাটার বলেছে, কিন্তু কণা মানে ওয়াইয়ের সব কিছু বের করতে হবে। ঠিক আছে, মাধ্যমে সর্বাধিক সরণ মানে এখানে 10 হবে। ঠিক আছে, বুঝে গেলাম। সর্বাধিক বেগ মানে এই যে ওয়াইয়ের ডেরিভেটিভ করবে তুমি, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করবে, যেটা পাবে সেটা তোমার বেগ পাবে তুমি। সর্বাধিক মানে যে ভ্যালুটা পাবে সেটাকে তুমি মানে সাইন বা কস কিছু একটা আসবে, সেটাকে তুমি কি 1 করে দেবে, তাহলে কি ম্যাক্সিমাম হয়ে গেল। সর্বাধিক ত্বরণ তোমার সেটাকে মানে ভেলোসিটিকে তুমি আরেকবার ডেরিভেটিভ করবে, তাহলে সেখান থেকে তুমি ত্বরণ পেয়ে যাবে। ক্লিয়ার হয়ে যায়? একদম সেম জিনিস, আমি করছি না, কারণ আগেও করানো হয়েছে, একদম সেম জিনিস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বিএডটা। এই কোশ্চেনগুলো সেম, মানে একই ধরনের কোশ্চেন দিয়েছে ওই ডপলার ইফেক্ট থেকে। হচ্ছে দুটি ট্রেন উভয়ই এত ফ্রিকোয়েন্সির হুইসেল বাজিয়ে যথাক্রমে v1 ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড এবং v2 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, মানে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে। এই ট্রেন এদিকে আসছে, এই ট্রেনটাও এই দিক বরাবর আসছে, রাইট? পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে।
বলছে এক্ষেত্রে প্রথমে তো কী বের করতে বলেছে দেখো, প্রথম ট্রেনের আরোহীর সাপেক্ষে দ্বিতীয় হুইসেলের এবং দ্বিতীয় ট্রেনের আরোহীর সাপেক্ষে প্রথম হুইসেলের কম্পাঙ্ক নির্ণয় করো। একদম সিম্পল জিনিস, শুধু ফর্মুলা জানলেই হবে যে এন প্রাইম ইকুয়াল টু ভি প্লাস ইউ জিরো ডিভাইডেড বাই ভি মাইনাস ইউএস, যেহেতু অপোজিট দিকে আসছে সুতরাং এই ফর্মুলাটা ইউজ হবে। ওকে, এই ফর্মুলা পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি ভ্যালুগুলো দেখে নিই, 1000, 10, 20, ঠিক আছে ফাইন। কোশ্চেন 12 ছিল না, 12 দাগের বি। ওকে, তাহলে এই একটা ট্রেন, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। ওকে, এইখানে আরেকটা ট্রেন রয়েছে, এইটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে এটা ফার্স্ট ট্রেন হয়ে গেল, এটা সেকেন্ড ট্রেন হয়ে গেল। তাহলে এর ভেলোসিটিটা v1, সেটা বোধহয় বলেছে 10 মিটার পার সেকেন্ড, আর এর ভেলোসিটি v2 মানে 2 নম্বর ট্রেনের, এটা 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে প্রথমত দেখো দুজনেই কিন্তু একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, মানে 1000 হার্জ, মানে এও হুইসেল দিচ্ছে আর এও হুইসেল দিচ্ছে 1000 হার্জ। ওকে, আচ্ছা, এইবার দুটো কেস বলেছে। একবার কি দেখো, এখানেও আরোহী রয়েছে, এইখানেও আরোহী রয়েছে। ওকে, এবার আমি দুটো কেস করব। এক নম্বরটাকে অবজারভার ধরবো, 2 নম্বরটাকে সোর্স ধরবো। আরেকটা কেস করবো কি, 2 নম্বরটাকে সোর্স ধরবো, 1 নম্বরটাকে অবজারভার ধরবো। কারণ কোশ্চেনটা তোমাকে বলেছে দেখো, প্রথমে কি বলেছে দেখো, কোশ্চেনটা পড়ো, যে প্রথম ট্রেনের আরোহীর সাপেক্ষে, প্রথম ট্রেন তোমার ধরো এটা ফার্স্ট ট্রেন, তাহলে ফার্স্ট ট্রেনের আরোহী, তাহলে এর সাপেক্ষে কি বলেছে, দ্বিতীয় হুইসেলের কম্পাঙ্ক কত। তার মানে কি, এর সাপেক্ষে এই যে হুইসেল দিচ্ছে তার কম্পাঙ্ক বের করতে হবে। বুঝতে পারলে? তাহলে এইটা এখন সোর্স। তাহলে আমি এরকম কেস করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কেস 1 কেসে কি বললাম আমি, 2 নম্বরটা ভাই সোর্স, 1 নম্বরটা তোমার অবজারভার। বুঝতে পারলে? এটা তোমার সোর্স, এটা তোমার অবজারভার। তাহলে সোর্স অবজারভার পেয়ে গেছো, তাহলে এবার সূত্র বলো তুমি, এন প্রাইম ইকুয়াল টু ভি প্লাস ইউ জিরো ডিভাইডেড বাই ভি মাইনাস ইউএস ইন্টু এন। ভি তোমার বলেছে 320 না 40 বলেছে, 40 বলেছে, এটাকে তুমি 40 করে দাও বাবা, প্লাস অবজারভারকে এখানে 1 নম্বরটা অবজারভার, তাহলে 1 নম্বরটা ভেলোসিটি কত, 10 লিখে দাও, ডিভাইডেড বাই ভি 340 মাইনাস সোর্স, এখানে সোর্সটা কি ভাই 2 নম্বরের সোর্স, তার ভেলোসিটি কত 20 ইন্টু 1000 হার্জ। তাহলে এখানে তোমার আসছে দেখো 350 ভাজিত 320 ইন্টু 1000 হার্জ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে বলো, 35 ভাজিত 32 ইন্টু 1000, মানে অ্যাপ্রক্সিমেট বলতে পারি আমরা 93.75, তো 94 বলতে পারি, 1094 অ্যাপ্রক্সিমেট বললাম এন প্রাইম। বুঝতে পারলে? তাহলে এটা কি, যে 1 নম্বরে যে অবজারভার রয়েছে তার রেসপেক্টে 2 নম্বর যে ট্রেনের যে হুইসেল দিচ্ছে তার ফ্রিকোয়েন্সি কতখানি, এতখানি সে ফিল করবে, এতখানি শুনবে সে। ওকে, সেকেন্ড কেস দেখো, কেস নাম্বার 2। এবার কি বলছে, যে দ্বিতীয় ট্রেনটা এখন কি অবজারভার, দ্বিতীয় যে ট্রেন সেই ট্রেনে যে অবজারভার রয়েছে, আরোহী রয়েছে, তার রেসপেক্টে, ঠিক আছে, যে এই যে 1 নম্বর ট্রেনের যে হুইসেলটা তার ফ্রিকোয়েন্সি কত সেটা বের করতে বলেছে। তাহলে এখানে 2 নম্বরটাকে আমি অবজারভার করে দেবো, তাহলে 2টাকে তুমি করে দাও অবজারভার, 1টাকে তুমি করে দাও সোর্স। বুঝতে পারলে? ফর্মুলা একই বাবা, এন প্রাইম ইকুয়াল টু ভি প্লাস ইউ জিরো ডিভাইডেড বাই ভি মাইনাস ইউএস ইন্টু এন।
এবার তুমি ভ্যালুগুলো পুট করে দাও। ভি মানে 340 প্লাস, এখানে অবজারভার কে বলো তো 2 নম্বর, তাহলে 2 নম্বরটা ভেলোসিটি কত বলে দিয়েছে 20, তাহলে 340 প্লাস 20 ডিভাইডেড বাই 340 মাইনাস 10 ইন্টু 1000, তাহলে এটা করলে পরে তোমার আসছে 340 মানে 360, এবার 3 মাইনাস করলে 300 মানে এত আসবে, এটা করলে কত আসছে বাবা 36 ভাজিত 35 ইন্টু 1000, কিছু মিস্টেক করলাম নাকি, সোর্স 40 50 60 ঠিকই তো আছে না, 360 বাই এটা 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 50 কেন করছি এটা আমি, মানে 40 থেকে 10 বাদ দিলে ভাই 30 হবে না, 30 হবে রাইট, তাহলে 36 ভাজিত ঠিক লিখলাম এবার 33 ইন্টু 1000, তাহলে 1090.9, সেটাকে অ্যাপ্রক্সিমেট আমরা বলতে পারি 1091, এটাকে অ্যাপ্রক্সিমেট করে দাও 1091 হার্জ, বুঝতে পারলে, এইটা তোমার আনসার হবে। একদম সিম্পল জিনিস, শুধুমাত্র বুঝতে হবে, প্রশ্নটা বোঝো দিয়ে সলিউশন একাই হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো ফ্রিকোয়েন্সি তুমি পেয়ে গেলে, একটা 1094 হার্জ ফার্স্ট আনসার এটা, আর সেকেন্ড আনসারটা কত 1091 হার্জ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হয়ে গেল। আর একটা কোয়েশ্চেন রয়েছে অথবা বি, বলছে দুটি সুর শলাকাকে একত্রে বাজালে সেকেন্ডে 4টি স্বরকম্প পাওয়া যায়। স্বরকম্প মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, মানে দুটো যে সুর শলাকার রয়েছে তাদের যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, এটাই তোমার স্বরকম্প বা বিট। বলছে প্রদত্ত একটি সুর শলাকার কম্পাঙ্ক 510 হার্জ, এই তো, তাহলে এখান থেকে তো আনসার চলে আসবে আমার। তাহলে ধরলাম একটা F2 মাইনাস F1 ইকুয়াল টু কত 4, ওকে, তাহলে একটা তোমাকে বলে দিয়েছে, তাহলে F1টা সাপোজ তোমাকে বলে দিয়েছে, বা এটাকে তুমি এরকম করো, তাহলে F1 মাইনাস F2 করে দাও, ওকে, তাহলে এটা দিকে আসবে, তাহলে F2 ইকুয়াল তুমি লিখবে F1 মাইনাস 4, তাহলে F1 কত 510 মাইনাস 4 মানে 506, এটাই তোমার আনসার হবে, বুঝতে পারলে। এখানে বলেছে দ্বিতীয় শলাকার সঙ্গে একটু মোম লাগিয়ে তাদের একত্রে পুনরায় বাজালে সেকেন্ডে 6টি কম্প মানে স্বরকম্প উৎপন্ন পাওয়া যায়, তাহলে দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক কত হবে, তাহলে এটাই আনসার হবে 500, মানে কারণ কি, মানে যেহেতু তুমি মোম লাগিয়েছো, মোম লাগানোর ধরুন কি ফ্রিকোয়েন্সি কমে যায়, বুঝতে পারলে, কমে যাওয়ার ধরুন কত হয়ে যাবে 506 হয়ে যাবে, বুঝতে পারলে, এটাই তোমার আনসার হবে। দেখো এখানে, হ্যাঁ এটাই আনসার আছে। বা আরেকটা করা হয়ে থাকে আরেকটা ভাবে, যেটা কি মানে প্লাস মাইনাস 4 হয়ে থাকে, মানে 514 টু 506, বুঝতে পারলে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 12 দাগের অথবা সিটা তো কিছুই না, একটা ইকুয়েশন বলে দিয়েছে, এটা থিওরি বেসিসের কোশ্চেন, এটাকে দেখাতে বলে যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, তাহলে তুমি কি করবে, এটাকে ডেরিভেটিভ করবে, সিম্পল ভাষায় বলতে গেলে এটাকে তুমি ডবল ডেরিভেটিভ করবে। ডবল ডেরিভেটিভ করলে পরে সেটা যদি তোমার অ্যাক্সেলারেশনটা নেগেটিভ হয় এবং এক্সের সাথে সমান, মানে এক্সের সাথে সমানুপাতিক হয়ে থাকে, এটা ওমেগা সামথিং কিছু একটা আসবে, ওমেগা স্কোয়ার, মানে তুমি দেখবে যে অ্যাক্সেলারেশনটা এক্সের সাথে সমানুপাতিক হচ্ছে কিনা, আর একটা নেগেটিভ সাইড আসছে কিনা, তাহলে এক্সের সাথে সমানুপাতিক হলে পরে ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল হলো, আর নেগেটিভ হলে পরে কি ওই ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ডিরেক্টেড হলো, তার মানে তুমি বলতে পারো যে হ্যাঁ ভাই এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন শো করছে, জাস্ট সিম্পল। ওকে, তাহলে প্রবলেম সেট মডেল সেট 5 আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, আমরা নেক্সট সেট আমরা করব। আর তোমাদের যাই অসুবিধা হোক না কেন আমাকে কমেন্ট করে বলতে পারো, অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে বলবে, যার যাই অসুবিধা হোক না কেন কমেন্ট করে বলবে। আর লাইক করো ভাই, তোমরা কিন্তু লাইক করো না, সবাই লাইক করো, লাইক করলে কিন্তু অনেকটা ভালো লাগে, ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক ভালো লাগে, আরও ভিডিও করার প্রতি আগ্রহ জন্মে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো আজকে এই পর্যন্তই থাক, সো থ্যাংক ইউ।